হায় রে রাজনীতি কোন দিক থেকে যে কোন দিকে যায়। মির্জা ফখরুলের এখন একমাত্র পরিচয়, শুধুমাত্র পরিচয়, ঝুলে থাকা পরিচয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। মানুষের হৃদয়ে তার সামান্যতম অবস্থান নেই, বিএনপির নেতা কর্মীদের মনে অবস্থান তো নেই। এখন বিএনপির এই আন্তরিক নেতাকর্মীরা যদি সামান্য একটু বুঝতে পারে মির্জা ফখরুল দলের মধ্যে তারেক রহমানের কাছে মূল্যহীন, তাহলেই শুরু হয়ে যাবে তার বিরুদ্ধে ভিজুয়াল বিদ্রোহ। যাই হোক প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি কিন্তু পুরা উলট পালট অবস্থানে চলে গিয়েছে, পুরাই উল্টে পাল্টে গিয়েছে। এখন রাজনীতি পুরা ওলট পালট। গ্রামে বেগুনের ক্ষেত দেখেছেন? বেগুনের ক্ষেত করার জন্য কিন্তু ক্ষেত খুব ভালোভাবে রিসাফল করতে হয়, বারবার ওলট পালট করতে হয়, তাহলে বেগুনের ফসল ভালো হয়। এই ওলট পালট বাংলাদেশের রাজনীতিতে কি নিয়ে আসবে? ব্যাক সাইডে চলে গিয়েছে দল, মানে জাতীয়তাবাদী দল, পুরা ব্যাক সাইডে। কীভাবে? ধরেন এই যে মির্জা ফখরুলের দেশবিরোধী সাক্ষাৎকার এখন টিভির একটি পয়েন্ট আপনাদেরকে আমি স্পষ্ট বলে রাখি। এই যে মির্জা ফখরুলকে প্রশ্ন করেছে ভারতের প্রভাবমুক্ত নির্বাচন বাংলাদেশে করা সম্ভব কিনা, এই প্রশ্নতে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য চরম অপমান এবং থ্রেট। এই কথাকে যারা সমর্থন দেয়, এই কথাকে যারা এড়িয়ে যায়, এই কথার যারা প্রতিবাদ করে না, তারা সবাই হয় ভারতপন্থী আর নইলে গিলুহীন। আর এই গিলুহীন লোকেরা আমাদেরকে পরামর্শ দেওয়ার, এই জাতিকে পরামর্শ দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। যেমন এমন একজন হলো জিল্লুর। আমার এক ভিউয়ার্স বলেছেন তাকে জিল্লুর রহমান না বলে জিল্লুর বলতে। আমি তার নাম যে দিয়ে লিখি হবে জেড। তো এই ব্যাক সাইডে চলে গিয়েছে বিএনপি, কোনো সমর্থনেই তার কাজ আসছে না। মিডিয়ার সমর্থন, তারপরে সাংবাদিকদের সমর্থন, দুষ্কৃতিকারীদের সমর্থন, ওয়াকারের সমর্থন। ওয়াকার নিজেই তো জাতির হৃদয়ে নাই। এই জাতি ওয়াকারকে এদেশের সেনাপ্রধান মনে করে না। এই জাতি মনে করে ওয়াকার যে এই জাতির কাছ থেকে বেতন নেয়, সুযোগ সুবিধা নেয়, তা অপচয়। জাতির কষ্ট ঐতিহ্য অর্জিত সম্পদ থেকে সে এসব করছে। এখন সব মিলিয়ে পুরোই ব্যাক সাইডে চলে গিয়েছে বিএনপি। রাজনীতির নতুন সূর্য উদিত হতে যাচ্ছে, তবে সেই নতুন দিনে কে নেতৃত্ব দিবে এই জিনিসটি কিন্তু দেখার বিষয়, ভাবার বিষয়, অপেক্ষার বিষয়, চাঞ্চল্যের বিষয়। কারণ এই অ্যাডোলসেন্ট পিরিয়ড বুঝেছেন যে একটি শিশু যখন 12 থেকে 13, 14 দিকে যায়, যৌবনমুখী হয়, এই সময়টাকে বলে অ্যাডোলসেন্ট, বয়ঃসন্ধিকাল, যৌবনসন্ধিকাল। এই বাংলাদেশের রাজনীতি এখন অ্যাডোলসেন্ট এজে চলছে। অ্যাডোলসেন্ট এজ পার করছে। এখান থেকে বেরিয়ে আসবে আমাদের শুভ সময়, পার্টিকুলার আশাবাদ হওয়ার মতো একটি বিষয়। তবে এই কঠিন সময়ে ড্রাইভিং সিটে কে আছে? ড্রাইভিং সিটে এখন আপাতত জামায়াতকে দেখা যাচ্ছে। তবে পূর্ণ কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ নেবার যে বলিষ্ঠতা, সেটা এখনও আমরা লক্ষ্য করিনি। ভাই, আবেগ দেখিয়ে তো অনেক কথা বলা যায়, তবে মানুষের পছন্দের তালিকায় আছে জামাত। আজকের ভিডিওর বাইরে একটি কথা বলে রাখি এ পর্যায়ে এসে। এই যে লন্ডন থেকে একটি জরিপ প্রকাশিত হয়েছে, বিএনপি 41%, জামায়াত 30% ভোট পাবে। এটি হলো জামায়াতকে একটি প্রলোভন দেখিয়েছে যেন জামায়াত পিআর এর দাবি বাদ দিয়ে নির্বাচনে চলে আসে। এটা কিন্তু একটি প্রলোভনের জরিপ। এই জরিপ ভুয়া, এই জরিপ ভারতপন্থীদের। এই জরিপ লন্ডন থেকে যদিও হয়েছে, এবং এখানে প্রথম আলো, ভারত এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণ রয়েছে, কারণ সেখানে আওয়ামী লীগের 18% ভোট দেখানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের তথাকথিত শয়তান আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা, ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা একটি কথার জায়গা তৈরি করছে। মানে ভারত এদেরকে একটি কথা বলার জায়গা তৈরি করে দিয়েছে। যেহেতু 18% ভোট আছে, সেহেতু আওয়ামী লীগ
কে নির্বাচন করার সুযোগ দেওয়া যেতেও পারে। কিন্তু আমাদের মনে আছে হিটলার যেভাবে নিষিদ্ধ হয়েছে, হাসিনা নিষিদ্ধ হবে। নাজি পার্টির যেভাবে বিচার হয়েছে, নাজি পার্টির চিহ্ন জানেন? সহজভাবে আঁকবেন এইভাবে, নাজি পার্টির চিহ্ন, একটা প্লাস চিহ্ন দিবেন, নাৎসি পার্টি মানে হিটলারের পার্টি। হ্যাঁ, এই আওয়ামী লীগ হলো বাংলাদেশের নাৎসি পার্টি। ড্রাইভিং এবং ছাত্রদলের যে ইমেজ, শিবিরের কাছে দাঁড়ানোর কোনো যোগ্যতা এদের নাই। আপনি বিশ্বাস করেন শিবিরের পাশে দাঁড়াবার কোনো যোগ্যতা এদের আছে? শিবিরের পাশে আমি দেখি না। একটা পথ আছে, ছাত্রলীগের মতো বিধ্বংসী হয়ে উঠতে চায় তারা এই আদর্শটিকে দমন করার জন্য। স্বাধীনতার পর থেকে 77 সালে প্রতিষ্ঠা হয়েছে। 49 বছর, 47 থেকে 49 বছর শিবিরের বয়স। সেই থেকে এই সংগঠনটির উপরে ছাত্রলীগ ছাত্র অত্যাচার চালিয়ে গিয়েছে দমন করার জন্য। কিন্তু দেখেন অত্যাচার নির্যাতন করে এই সংগঠনটিকে কোথায় নিয়ে এসেছে। এই শিবিরের কাছেই চরমভাবে ধরা খেয়েছে এই ছাত্রদল। এখন ছাত্রদল এতিমের ভূমিকায়, তারা ছাত্রলীগও হতে পারবে না, শিবিরেরকে সেভাবে আর নিয়ন্ত্রণ করাও তাদের দ্বারা সম্ভব হবে না। এনসিপির পরিস্থিতি দেখেন, মাঝখানে এনসিপি বিএনপির সাথে কথাবার্তা শুরু হয়েছিল, সোজাসুজি বলে দিয়েছে জামায়াত তথা ইসলামপন্থীদের জোটে যাবে না। কিন্তু ফখরুল ইসলামের এই সাক্ষাৎকার, এই সময় ওই যে ইন্ডিয়ান পত্রিকার সাথে সাক্ষাৎকার, তাকে অবিশ্বস্ত করে তুলেছে। শুধু এনসিপি নয়, সারা জাতির কাছে সে একটা অবিশ্বস্ত লোক। বিএনপির যতদিন একে ধরে রাখবে, বিএনপির জনপ্রিয়তা বরফের মতো গলতে থাকবে, তলিয়ে যাবে, মিশে যাবে সমুদ্রে। বিএনপি আর নিজেকে চিনতে পারবে না। এই ফখরুলেরা, শাহেদ আলমেরা, এই হুমায়ুন কবিরেরা, এই আপনার জাহেদ টেকেরা, বিএনপিকে জিল্লুর রহমানেরা সমুদ্রের সাথে, পানির সাথে মিশিয়ে ছাড়বে। বিএনপিকে একসময় মানুষ খুঁজে পেতে দুর্বল হবে। এই শক্তিশালী অবস্থান থাকবে না। সে বিএনপিকে তারা অন্যদিকে নিয়ে যেতে চাইছে, আরেকটা শ্যাডো আওয়ামী লীগ করতে চাইছে, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ করতে চাইছে। এনসিপি আর তাদের সাথে যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে আছে আপনার ফরেন অ্যাফেয়ার্স। গত পরশু কে দেখা করেছে? বিএনপির জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স দেখা করেছে জামায়াতের আমিরের সাথে। ঠিক একইভাবে আপনার এই ফরেন অ্যাফেয়ার্সে চীনের রাষ্ট্রদূত জামায়াতের অফিসে গিয়ে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেছে দ্বিপাক্ষিক বিষয়ে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয় না? ইউরোপীয় ইউনিয়নের লোক দেখা করেছে গতকাল। তো সব মিলিয়ে ড্রাইভিং আসনে আসলে জামায়াত। আপনাদের কি মনে হয়? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দিন 7 আগে জামায়াতের আমিরের সাথে বাংলাদেশের FBCCI অনির্বাচিত সিলেক্টেড কিছু নেতৃবৃন্দ এসে জামায়াতের সাথে দেখা করেছে। দেখেন, তারা কিন্তু ঝুঁকি নেয় না, তারা বুঝে শুনে দেখা করে কার কাছে তারা আশ্রয় পেতে পারে। এই জিনিসটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট বাংলাদেশের রাজনীতিতে। আপনারাও ভেবে দেখবেন ব্যাপারটি। আল্লাহ হাফেজ।